টুনি, দিন দিন কি তোমার রান্না আরো খারাপ হচ্ছে নাকি? কি রেঁধেছো এগুলো? হ্যাঁ, না যাচ্ছে খাওয়া আর না যাচ্ছে হজম করা। বাপের বাড়িতে কি বসে বসে দিন কাটিয়েছিলে নাকি? হ্যাঁ, রান্না বান্না কিছু শেখোনি? টোনা, আমি আর কিভাবে ভালো করে রান্না করব বলো? সবকিছুই তো রান্নার মধ্যে দেই, কোনো কিছুর কমতি তো রাখি না। তবুও কেন তুমি বলো আমার রান্না ভালো নয়? খারাপকে খারাপ বলবো না তো কি বলবো শুনি? দেখো টুনি, সারাদিন কাজ করে আমি বাড়িতে ফিরি। বাড়িতে এসে যদি দুটো ভালো মন্দ খেতে না পারি, তবে তোমার মতো বউ থেকে আমার কি লাভ বলো? শোনো টুনি, তোমার হাতের রান্না যদি ভালো না হয়, তাহলে কিন্তু দ্বিতীয় বিয়ে করতে আমি বাধ্য হব। এখন ভেবে দেখো তুমি কি করবে। আর কিভাবে রান্না করলে টোনা আমার খাবার পছন্দ করবে? কেন কেন আমার হাতের রান্না ভালো হয় না? প্রতিদিন টোনা আমার হাতের রান্নার জন্য গালমন্দ করে। আমার এসব আর ভালো লাগে না। এভাবে কেঁদে কেঁদে যখন টুনি রান্না করা খাবারগুলো ফেলতে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে এক বুড়িমা আসে। আর টুনির খাবার ফেলে দেওয়া দেখে বুড়িমা টুনিকে বলতে থাকে, কি রে মা, এভাবে রান্না করা খাবারগুলো ফেলে দিচ্ছিস কেন? খাবারগুলো ফেলে না দিয়ে আমাকে দিয়ে দে। আমি 3 দিন থেকে কিচ্ছু খাইনি। বুড়িমা গো, আপনি এই খাবারগুলো খেতে পারবেন না। আমার রান্না করা খাবারের স্বাদ সত্যি অতি জঘন্য। কেউ পছন্দ করে না আমার এই জঘন্য খাবার। আপনাকে কি করে খেতে দিই বলুন তো? এক অনাহারীর জন্য খাবার বলতে কিচ্ছু হয় না রে মা। দে তো দে, খাবারের প্লেটটা আমাকে দে। আহ, যেন অমৃত খাচ্ছি আমি। আহ, এই অমৃত খাবার তুই ফেলে দিয়েছিলি? এ কি বলছেন বুড়িমা? আমার রান্না করা হাতের খাবার অমৃত? তবে আমার স্বামী আমার রান্না করা খাবার পছন্দ করে না কেন? কি করলে আমার স্বামী আমার হাতে রান্না করা খাবারগুলো পছন্দ করবে? আপনি বলুন তো বুড়িমা। টুনির কথা শুনেই বুড়িমা তার হাতের ঘাড়ি থাকা থলে থেকে একটা বড় লাল মরিচ বের করে আর টুনির হাতে দিয়ে বলতে থাকে, এই যে তোকে এই বড় মরিচটা দিলাম। এই মরিচ রান্নার শেষে তরকারির মধ্যে একটু করে কেটে দিবি। প্রতিদিন দিবি, বুঝেছিস? দেখবি তোর তরকারির স্বাদ এমন হবে যে সবাই তোর রান্নার হাত চেটে পুটে খাবে। এ কথা বলার সাথে সাথেই বুড়িমা একদম অদৃশ্য হয়ে যায় আর টুনি অবাক হয়ে বুড়িমাকে ডাকতে থাকে। এ কি বুড়িমা, কোথায় গেলেন? বুড়িমা, এ কি আশ্চর্য ব্যাপার! এত বড় একটা লাল মরিচ দিয়ে বুড়িমা কোথায় উধাও হলো? এমন বড় মরিচ আগে আমি কখনো দেখিনি। এসব ভাবতে ভাবতে টুনি সেই বড় মরিচ নিয়ে বাড়িতে যায় আর চুলায় নতুন করে রান্না বসায় টুনি। রান্না তো আমার প্রায় শেষ। দেখি এবার বড়ির দেয়া এই বড় লাল মরিচটার একটু অংশ কেটে তরকারিতে দেই। সত্যি তরকারির স্বাদ বেড়ে যায় কিনা। যাই, এবার টোনাকে খেতে দেই আর দেখি বুড়ি মায়ের কথা সত্যি হয় কিনা। টোনা আমার তরকারি পছন্দ করে কিনা। এ কথা বলেই টুনি ভয়ে ভয়ে তার রান্না করা খাবার আবার টোনাকে খেতে দেয়। আরে বাহ টুনি, তুমি আজ খাবারে কি জাদু করেছো! এত স্বাদ হয়েছে যে শুধু খেতেই ইচ্ছে করছে। কতদিন পর বুঝি এমন ভালো খাবার খেলাম আমি। আহা, সত্যি সত্যি টোনা ভালো হয়েছে আমার রান্নাগুলো। টোনা, আমি তোমার কাছে একটা কথা লুকিয়েছি। এই খাবার স্বাদ হওয়ার পিছনে একটা কারণ আছে। শোনো, বলছি তোমায় সব ঘটনা। টুনি বুড়ির ব্যাপারে সব ঘটনা টোনাকে খুলে বলে। এসব তুমি কি বলছো টুনি? বুড়ির দেয়া বড় মরিচ, ওই বড় মরিচ নিয়ে এসো তো, আমার কাছে নিয়ে এসো। টুনি, আমি বুঝতে পেরেছি তোমার হাতের রান্না জঘন্য ছিল বলে কোনো পরী এমন বুড়িমা সেজে তোমাকে এই বড় মরিচ দিয়ে সাহায্য করেছে। শোনো, এই বড় মরিচ দেখে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। শুনবে কি বুদ্ধি? কি বুদ্ধি বলো তো দেখি, বলো শুনি। শোনো টুনি, আমাদের সংসারে তো নিত্যদিন অভাব অনটন লেগেই থাকে। তার চেয়ে বরং আমরা বাড়ির সামনে একটা ভাতের হোটেল খুলি আর বুড়িমার দেয়া এই বড় মরিচ দিয়ে একটু একটু করে অংশ কেটে দিয়ে তরকারি রান্না করব।
আর সেই তরকারির স্বাদ বেড়ে যাবে, বুঝেছো? এমন সুস্বাদু তরকারি খেতে নিশ্চয়ই বনবাসীরা আমাদের হোটেলে আসবে আর আমাদের অনেক টাকা লাভ হবে। তুমি তো বেশ ভালো কথাই বলেছো টোনা। চলো তবে আমরা বাড়ির সামনে ভাতের হোটেল দেওয়ার কাজ শুরু করে দেই। এরপর টোনা টুনি তাদের বাড়ির সামনে একটা ভাতের হোটেল দেয়। টুনি সেই হোটেলের তরকারিতে বড় মরিচের অংশ একটু একটু করে কেটে দেয় আর রান্না করতে থাকে। কি গো টোনা দাদা, বনের পাখিদের মুখে শুনলাম তোমার হোটেলের ভাত তরকারি খেতে নাকি দারুণ স্বাদ। তাই তো সে কথা শুনে একদম ছুটে এলাম খাবার খেতে। তা আমাকে এক প্লেট ভাতের সাথে মাংস দাও দেখি। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। বসো না, বসো, টেবিলে গিয়ে বসো। টুনি, এই টুনি, কবুতর দাদাকে এক প্লেট ভাত মাংস দিয়ে যাও তো। বসো দাদা, বসো। এভাবেই বনের প্রতিটা পাখি টুনি টোনার হোটেলের খাবার খায় আর অনেক প্রশংসা করে। এভাবেই দেখতে দেখতে টোনা টুনির হোটেলে ভাত তরকারি বিক্রি করে বেশ আয় করতে থাকে। কিন্তু তাদের এত আয় দেখে ঈগল নামের এক পাখির ভীষণ হিংসে হতে থাকে। সামান্য একটা ভাতের হোটেল থেকে টোনাটুনি এত আয় করছে। বনের পাখিদের মুখে শুনেছি টুনির হাতের রান্নায় নাকি জাদু আছে। আজকেই আমি টোনাটুনির হোটেলের রান্নাঘরে গিয়ে উকি দিব, দেখব এত সুস্বাদু তরকারির রহস্য কি। আর একবার যদি রহস্য জানতে পারি তবে সেই রহস্য প্রয়োগ করে আমিও ভাতের হোটেল দিতে পারবো। যাই, এবার দেখে আসি। এ কথা বলে ঈগল টোনাটুনির ভাতের হোটেলে রান্নাঘরের পেছনের জানালায় গিয়ে লুকিয়ে পড়ে আর রান্নাঘরের ভেতরে কি কি ঘটছে তা দেখতে থাকে। টোনা দেখো, বড় মরিচের প্রতিদিন অংশ করে কেটে দিতে দিতে বাকি আর এতটুকু অংশ আছে। এই বড় মরিচ শেষ হয়ে গেলে আমরা কি দিয়ে রান্না করব বলো? পরে তো তরকারির এমন সুস্বাদু আর হবেই না। ওই বুড়ির দেখাই বা কোথায় পাবো, আর বড় মরিচ বা কোথায় পাবো বলো? আসলেই টনি, এই বড় মরিচ শেষ হয়ে গেলে আমরা যে পথে বসে যাব। যাই হোক, এসব চিন্তা বাদ দাও। চলো, হোটেলের ভেতর খরিদ্দার অপেক্ষা করছে, খাবার নিয়ে চলো। আরে আরে, এই ব্যাপার তাহলে। এগুলো ওই বড় মরিচের কারসাজি। তবে অবশিষ্ট ওই বড় মরিচ এবার আমি চুরি করে নিব, আর ওই বড় মরিচ দিয়ে আমি তরকারি রান্না করব। এ কথা বলে ঈগল রান্নাঘরের ভেতরে যায় আর চুরির উদ্দেশ্যে যেমনি বড় মরিচের দিকে হাত বাড়ায় অমনি বড় মরিচ কথা বলে ওঠে। এই এই, খবরদার আমাকে ছুবি না। আমি সব জানি। তুই আমাকে চুরি করে নিয়ে যাওয়ার জন্য এসেছিস, তাই না? আমাকে দেখে লোভ করেছিস, লোভী একটা। এ কথা বলে ঈগল বড় মরিচের দিকে হাত বাড়ায় আর বড় মরিচ রেগে গিয়ে বলে, আমি নিষেধ করা সত্ত্বেও আমার দিকে হাত বাড়িয়েছিস, এর শাস্তি তো তোকে আমি দিবই দিব। এ কথা বলে বড় মরিচ ঈগলকে তার দিকে টানতে থাকে। আরে আরে, এই মরিচ, আমাকে তোর দিকে টানছিস কেন? ছেড়ে দে, ছেড়ে দে বলছি। এ কি, আমি তোর ভিতরে ঢুকে যাচ্ছি কেন? এ কি? এ কথা বলতে বলতে ঈগল বড় অর্ধেক মরিচের ভেতরে ঢুকে যায় আর সেই অর্ধেক বড় মরিচ আবার আগের মতো পরিপূর্ণ বড় মরিচ হয়ে যায়। আরে আরে টোনা, দেখো, এই বড় মরিচ তো অর্ধেক ছিল, এখন দেখো পুনরায় আগের মতো কেমন পুরো গোটা একটা মরিচ হয়ে গেছে। এ কেমন আশ্চর্য ব্যাপার! ওই বুড়িমা বুঝি আবার দূর থেকে তোমায় আশীর্বাদ করেছে টুনি, তাই তো এই শেষ হয়ে যাওয়া মরিচটা পুনরায় আবার গোটা মরিচ হয়ে গেছে। টুনি, আমাদের আর এই বড় মরিচ শেষ হয়ে যাওয়ার ভয় নেই গো। এ কথা বলেই টোনাটুনি বড় মরিচ দিয়ে রান্নার কাজে আবার মন দেয় আর সুখে শান্তিতে বসবাস করতে থাকে। যজ্ঞ আর টোনা দুই বন্ধু। ওরা দুই বন্ধু দুই পরিবারকে নিয়ে বাস করত। একদিন সকালবেলা, কি গো, এভাবে বসে আছো কেন? কাজে যাবে না? বনে তো এখন কোনো কাজ নেই গিন্নি, আর আমরা গরিব জন্য আমাদের কেউ কাজও দিতে চায় না গো। বনের পাখিরা যদি কাজ না দেয় আর তুমিও যদি কাজ না করো তাহলে আমরা খাবো কি? এদিকে আবার বর্ষাকালে চলে আসছে, ঘরটা বেশ পুরনো আমাদের। ওগো, কষ্ট করে কিছু টাকা জোগাড় করে ঘরটা ঠিক করার ব্যবস্থা করো না গো, নইলে যে বৃষ্টিতে আমাদের ভিজেই দিনরাত কাটাতে হবে।
আরে তুমি তো ভালো কথা মনে করেছো। তুমি বাড়িতে থাকো গিন্নি, আমি যজ্ঞ কাকে সাথে নিয়ে কাজ খুঁজতে যাই। কি ব্যাপার রে, এমন অস্থির হয়ে আসলি যে? আর তোকে এমন দেখাচ্ছে কেন? অস্থির হব না তো কি হব বল। বনের পাখিটা কোনো কাজ দিচ্ছে না, তার উপর বর্ষাকাল ধেয়ে আসছে, ঘর মেরামত করতে হবে, হাতে কোনো টাকাও নেই জানিস। আরে বন্ধু, আমারও তো একই অবস্থা। চল বন্ধু, বনের পাখিদের কাছ থেকে হাত পা ধরে হলেও একটা কাজ নেই, নইলে যে আমাদের ভবিষ্যতে অনেক কষ্ট করতে হবে রে। চল চল বেরিয়ে পড়ি। ওরা দুই বন্ধু বনের পাখিদের কাছে কাজ চাইতে যায়, কিন্তু বনের পাখিরা ওদের কাজ দেয় না। ওরা অসহায় হয়ে বাড়িতে ফিরে আসে। কি গো, ঘর ঠিক করার কোনো উপায় পেয়েছো? দিয়েছে কাজ বনের পাখিরা? না গিন্নি, বনের সবাই অনেক স্বার্থপর, তাই আমাদের দুই পরিবারকে কেউ সাহায্য করতে চায় না। তবে চিন্তা করো না, কোনো না কোনো একটা উপায় পেয়ে যাব। ঘরে চলো, আমার খুবই ক্ষুধা পেয়েছে, খেতে দিবে চলো। ওরা ঘরে যায়। এভাবেই বেশ কদিন কেটে যায়। একদিন প্রচন্ড বেগে বনে বৃষ্টির সাথে বাতাসও শুরু হয়, আর সেই ঝড়ে টোনার যজ্ঞর ঘরটা ভেঙে পড়ে যায়। ঝড় থামার পর টোনা আর টুনি কান্না করতে থাকে। হায় হায়, এ কি হয়ে গেল? এবার আমরা কোথায় থাকবো, কি করব? গিন্নি, আমার মাথায় যে কিছুই আসছে না। সৃষ্টিকর্তা, আমাদেরকে সাহায্য করো সৃষ্টিকর্তা। বলেছিলাম আমি আগে থেকে কিছু টাকা জমিয়ে রাখতে, যাতে এমন কিছু হলে আমরা তাড়াতাড়ি ঘরটা ভালো করতে পারি। কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না। এবার এই বৃষ্টির দিনে কোথায় আশ্রয় নিব আমরা? গিন্নি শান্ত হও, যা হবার হয়েছে। আমি আজকেই টোনা সহ যুক্তি করে অন্য বনে যাব কাজ করতে, আর তারপর দুদিনেই নতুন ঘর তৈরি করব। তুমি সাবধানে থেকো, আমি টোনার ওখানে যাচ্ছি। টোনা, বন্ধু টোনা, তোরও ঘর ভেঙেছে, আমারও ঘর ভেঙেছে। এই দুঃখের দিনে এমন হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। চল বন্ধু, আমরা কাজ করতে অন্য বনে যাই। অন্য বনে গেলে কাজ পাবো তো রে? অবশ্যই পাবো, কারণ অন্য বনে কাজের পাখির অনেক চাহিদা, কথা বাড়িয়ে লাভ নেই। তাহলে চল, তাড়াতাড়ি চল। টোনার যজ্ঞ অন্য বনের দিকে চলতে থাকে। চলতে চলতে ওরা নিজের বন পেরিয়ে অন্য বনে চলে যায়। আমাদের বনের তুলনায় এই বনটা অনেক ঘন, তাই না রে? আমার মনে হয় এই বনে কোনো পাখি বাস করে না। দেখ কত মোটা মোটা গাছ আর জঙ্গলে ভরপুর। যজ্ঞুরে, আমরা আবার কোনো ভুল বনে চলে আসিনি তো? পাগলের মতো বোকা বোকা কথা না বলে চল তাড়াতাড়ি সামনের দিকে। ওরা চলতেই থাকে। হঠাৎ যজ্ঞুর চোখে দুই গোলাপ ঘর পড়ে। ওই দুই ঘরের মধ্যে একটা ঘর ছিল সোনার রঙের, আরেকটা ঘর ছিল রূপার রঙের। টোনা, ওই দেখ দুটো গোলাপ ঘর, চল চল ওই গোলাপ ঘরে যাই। মনে হচ্ছে গোলাপ ঘর দুটোতে কেউ থাকে না, আর কি অদ্ভুত দেখাচ্ছে ঘর দুটোকে, দেখ। ওরা গোলাপ ঘরের কাছে যায়। আমাদের আর কষ্ট করে টাকা উপার্জন করে ঘর বানানোর কোনো দরকার নেই। আজ থেকে আমরা দুই পরিবার দুই গোলাপ ঘরেই থাকবো, কি বলিস টোনা? গোলাপ ঘর দুটো দেখে মনে হচ্ছে ঘর দুটো জাদুর। আমি তো এই সোনার ঘরটাকেই নিব, কারণ রূপার চেয়ে সোনার দাম অনেক বেশি। হ্যাঁ। কি রে টোনা, কিছু বলছিস না কেন? থাকবি না এই গোলাপ ঘরে? থাকবো না কেন? এমন সুযোগ পেলে কেউ হাতছাড়া করে নাকি বল? তা যজ্ঞ শোন, আমি এই সোনালী রঙের গোলাপ ঘরটাই নিব, বুঝেছিস? না, আমি আগে দেখেছি, আমি এই সোনার ঘরটাই নিব। আর এই বনে আসার পরিকল্পনাটা আমারই ছিল। না, আমারই পরিকল্পনা ছিল, কারণ আমি যদি তোর সাথে না আসতাম তাহলে তুই আসতি না। তাই এই সোনালী গোলাপ ঘরটা আমার। এই কয়েনটা দিয়ে টস করব, যে জিতবে সে সোনালী গোলাপ ঘরটা নিবে। আমি এই কয়েনের উপর অংশ নিলাম, বুঝেছিস, আর তুই নিচের অংশ। যজ্ঞ কয়েনটা দিয়ে টর্চ করে, আর সেই টর্চে যজ্ঞ জিতে যায়। আমি জিতেছি, তাই এই সোনালী গোলাপ ঘরটা আমার, বুঝেছিস।
তুই খবরদার আমার সোনালী গোলাপ ঘরের আশেপাশেও আসবি না। আমি এখন তোর চেয়ে ধনী, হা হা হা। যাই, গিয়ে আগে গিন্নিকে নিয়ে আসি। গরিব টোনা, খবরদার আমার সোনার গোলাপ ঘরে প্রবেশ করার চেষ্টাও করবি না। আমি গরিব নই, বুঝেছিস? বর্তমান বাজারে রূপোরও অনেক দাম। গিন্নি, আর কেঁদো না, আমি যাচ্ছি তোমাকে আনতে। ওরা দুজন দুজনের স্ত্রীকে নিয়ে আসে। যোগুর পরিবার সোনালী গোলাপ ঘরে প্রবেশ করে আর দেখতে পায় গোলাপ ঘরের ভেতরে কিছুই নেই, একদম ফাঁকা। অন্যদিকে টোনা তার পরিবারকে নিয়ে রূপালী গোলাপ ঘরে প্রবেশ করে, আর ওরাও ঠিক একই দৃশ্য দেখে যে ওদের ঘরেও কিছুই নেই। কোথায় কোথায় তোমার সোনা দানা? এ তো দেখছি একদম ফাঁকা। তুমি না বলেছিলে গোলাপ ঘরের ভিতরে নাকি অনেক সোনা দানা ভর্তি? আমি তো গোলাপ ঘরটাকে বাহির থেকে দেখেই ভেবেছিলাম। হায় হায়, এই রূপোর গোলাপ ঘরে যে একদম ফাঁকা, কিচ্ছু নেই। তার মানে নিশ্চয় যজ্ঞ কাকের ঘরে অনেক সোনাদানা আছে। টোনা, আমি বলি কি, এভাবে হাত গুটিয়ে না থেকে চলো, আমরা ওদের ঘরে আক্রমণ করি, মানে ওদের ঘরটা ভেঙে দেই। আমরা তো ওদের ঘরে প্রবেশ করে কোনো সোনাদানা নিতে পারবো না, তার চেয়ে ভালো ওদের ঘরটা ভেঙে সোনাদানা নিব, চলো। ঠিকই বলেছো তুমি গিন্নি, চলো, আর দেরি করা যাবে না, নইলে ওরা সোনাদানা সব বিক্রি করবে। এরপর টোনাটুনি লাঠি নিয়ে গোলাপ ঘর থেকে বের হয়। অন্যদিকে গিন্নি, তাড়াতাড়ি লাঠি হাতে নিয়ে বাইরে চলো, আমাদের ঘরে কিচ্ছুই নেই। তার মানে টোনার গোলাপ ঘরে অনেক কিছু আছে। চলো, ওই গোলাপ ঘরটা ভেঙে দিয়ে সব সোনা রূপা হাতিয়ে নিতে হবে, নইলে টোনা আমার চেয়ে ধনী হয়ে যাবে। যোগু আর কণিকা লাঠি নিয়ে টোনার গোলাপ ঘরের কাছে যায়, আর অন্যদিকে টোনা আর টুনি লাঠি নিয়ে যজ্ঞুর গোলাপ ঘরের কাছে যায়। গিন্নি, তাড়াতাড়ি ঘরে আঘাত করতে থাকো। অন্যদিকে যজ্ঞ কি হলো গিন্নি, দাঁড়িয়ে আছো কেন? ওদের গোলাপ ঘরে আঘাত করো। দুই পরিবার দুজনের গোলাপ ঘরে আঘাত করতেই থাকে। আঘাত করার সাথে সাথেই গোলাপ ঘর দুটো অদৃশ্য হয়ে যায়, আর ওরা চোখাচোখি করতে থাকে। আরে আরে, সোনালি গোলাপ ঘরে তো কোনো সোনাদানা নেই। এই রূপোর গোলাপ ঘরের জায়গায় তো কোনো রূপো বা সোনাও নেই, আর এই গোলাপ ঘর দুটো কোথায় উধাও হয়ে গেল? কে রে, কে আমার তুই গোলাপ ঘর ধ্বংস করলি? হ্যাঁ, কার এত বড় সাহস? এই, তোরাই ধ্বংস করেছিস তাই না? কেন ধ্বংস করলি বল? কে তুমি, আর গোলাপ ঘর দুটো তোমার হলো কি করে? গোলাপ ঘর দুটো আমার শক্তি অর্জনের জন্য তৈরি করেছিলাম, আর আমি ঘর দুটো রেখে আমার শিকার খুঁজতে গিয়েছিলাম। তোরা লোভে পড়ে আমার ঘর দুটোকে ধ্বংস করেছিস। আজ তোদের শেষ দিন। আমরা না বুঝে ভুল করেছি, দয়া করে আমাদের ক্ষমা করে দাও, আমাদের কোনো ক্ষতি করো না। হ্যাঁ ডাইনি, ছেড়ে দাও আমাদের, তোমার দুটো পায়ে পড়ি। আমার মাঝে কোনো ক্ষমা গুণ নেই, তোরা তোদের শাস্তি পাবি পাবি। মুন্নি, আমার প্রথম স্ত্রী আমাকে হতাশ করেছে, সে আমাকে কোনো সন্তান দিতে পারেনি, তার কারণেই আমি তোমাকে বিয়ে করে এনেছি। আশা করি তুমি আমাকে হতাশ করবে না। টোনার এমন কথা শুনে মুন্নি নিচু গলায় বলে, ঠিক আছে টোনা, আমি চেষ্টা করব। দেখা যাক। আমি আমার কাজে গেলাম, বাড়িতে এসে যেন রান্নাবান্না সব ঠিকঠাক মতো পাই। টোনা তার আদেশ জারি করে বাইরে চলে যায়। এইদিকে মুন্নি টোনার এমন কথা শুনে টুনিকে বলে, দিদি ভাই, আমিও যদি তোমার মতো সন্তান জন্ম দিতে না পারি, তাহলে কি টোনা আমাদের রেখে আবার বিয়ে করে আনবে? জানি না রে ছোট, এখন ওসব ছেড়ে দে, আর চল আমরা রান্নাঘরে গিয়ে টোনার জন্য রান্না করি গিয়ে। বাড়ি এসে সময় মতো খেতে না পারলে যে আবার চিৎকার চেঁচামেচি করতে থাকবে। এরপর টুনি আর মুন্নি মিলে রান্নাঘরে গিয়ে রান্না করতে থাকে। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎ টুনি একদিন বেশ অসুস্থ হয়ে পড়ে। সবাই মিলে টুনিকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার টুনির অবস্থা পর্যবেক্ষণ করে বলতে থাকে, অভিনন্দন মিস্টার টোনা, আপনার স্ত্রী মা হতে চলেছে, আর আপনি বাবা হতে চলেছেন। সত্যি আমি বাবা হতে চলেছি? আজ আমার জন্য অনেক খুশির দিন।
টোনা তার সন্তান আসার কথা শুনে অনেক খুশি হয়। এরপর তারা সবাই মিলে বাড়ি ফিরে আসে। এরপর কেটে যায় আরো কিছুদিন। ততদিনে টুনি ডিম দেয়, আর সেই ডিমে তা দিয়ে ছানা ফোটারও সময় হয়ে আসে। মুন্নি, আমার শরীরটা আজ কেমন জানি খুব খারাপ লাগছে রে। মনে হচ্ছে আমি আর বাঁচবো না। আমি যদি মারা যাই তাহলে তুই আমার ছানাকে দেখে রাখিস, কেমন? দিদি ভাই, তোমার কিচ্ছু হবে না। তুমি আজই তোমার ছানাকে দেখতে পারবে মনে হচ্ছে। মুন্নির কথা শেষ হতে না হতে টুনির শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, আর অল্প কিছুক্ষণের মধ্যেই টুনি মারা যায়। এদিকে তার সাথে সাথে টুনির ডিম ফুটে একটা ছানাও বের হয়। টুনি, এ তোমার কি হয়ে গেল? এখন আমার এই ছোট্ট মেয়েটার কি হবে? টোনা, টোনা কেঁদো না টোনা। দিদি ভাই নেই তাতে কি হয়েছে? ছোট্ট টুকির সব দায়িত্ব আজ থেকে আমি নিলাম। আজ থেকে আমি টুকির মা। মুন্নি, তুমি আমাকে নিশ্চিন্ত করলে। এরপর সবাই মিলে টুনির লাশ নিয়ে কবরস্থানে চলে যায়। এরপর কেটে যায় বেশ কিছুদিন। আর এরই মধ্যে সবাই টুনির শোক অনেকটাই কাটিয়ে ওঠে। টুকি, এদিকে আয় না মা। এই টুকি, এইটুকু খাবারই তো বাকি আছে মা, একটু দয়া করে খেয়ে নে না। খেয়ে নে মা। আমি আর খাবো না মা। তুই যদি না খাস তাহলে কিন্তু তুই একদম বড় হতে পারবি না। আর তুই যদি বড় হতে না পারিস তাহলে স্কুলে পড়তে পারবি না। আর স্কুলে পড়তে না পারলে তুই তো বড় চাকরিও করতে পারবি না। তখন কেমন হবে শুনি? দেখো না বাবা, মা কেমন জোর করে খাওয়াচ্ছে আমাকে। আমার কথা মা একদমই শুনছে না। আমার চেয়ে একটুও খেতে ইচ্ছে করছে না। আমি একটুও খেতে পাচ্ছি না। তুই তোর ঘরে চলে যা মা, আমি তোর মাকে ইচ্ছে মতো বকে দিচ্ছি। ইয়ে, কি মজা! মুন্নি, সৎ মেয়ের প্রতি তোমার এমন ভালোবাসা দেখে আমি সত্যি অনেক অবাক হয়ে যাচ্ছি। সৃষ্টিকর্তা তোমাকে কোন ধাতু দিয়ে গড়েছেন? তুমি এভাবে কেন বলছো আমাকে? আমাকে একদম লজ্জায় ফেলো না তো। আর টুকি আমার সৎ মেয়ে নয়, ও আমার নিজের মেয়ে। আর আমি আমার নিজের মেয়েকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো বলো? বুঝতে পেরেছি। এবার শোনো, আমাকে আজ এক্ষুনি অফিসের কিছু কাজের জন্য শহরে যেতে হচ্ছে। কালই ফিরে আসবো। ঠিক আছে টোনা, তুমি ভালোভাবে যাও আর ভালোভাবে ফিরে এসো। টোনা মুন্নিকে বিদায় জানিয়ে শহরের উদ্দেশ্যে পাড়ি জমায়। এইদিকে মুন্নি তার সৎ মেয়েকে নিয়ে বাড়িতেই থেকে যায়। এইদিকে দেখতে দেখতে বিকাল হয়ে আসে। আর টোনা গাড়িতে করে যেতেই হঠাৎ কার দুর্ঘটনায় তার প্রাণ হারায়। কিছু পাখি টোনার লাশ বাড়িতে দিয়ে যায়। টোনা, ও টোনা, এ তোমার কি হয়ে গেল টোনা? এবার আমি কি নিয়ে থাকবো? আমার মাথার উপর কোনো ছায়া থাকলো না টোনা। মা, বাবার কি হয়ে গেল? মা, তুমি বাবাকে উঠতে বলো। মা, আমার সাথে কথা বলতে বলো। বাবা! মারে, তোর বাবা যে আর কোনোদিন কথা বলবে না। মা আর মেয়ে মিলে অনেক কান্না করতে থাকে। এইদিকে সবাই এসে টোনার লাশ নিয়ে কবরস্থানে চলে যায়। এরপর দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। মুন্নি আর টুকি টোনার শোক বলে কিছুটা স্বাভাবিক জীবনযাপন করতে থাকে। এরপর একদিন এক প্রতিবেশী পাখি এসে মুন্নিকে বলে, আহারে মুন্নি, তোর জীবনটা দেখে আমার ভীষণ কষ্ট হয় রে। অকালে স্বামী হারালি, তার উপর নিজের একটা সন্তানও নেই। সৎ মেয়েকে ভালোবেসে এই জীবনটা পার করতে হচ্ছে তোকে। তাই বলি কি মুন্নি, তুই একটা বিয়ে করে নে। আমার হাতে একটা ভালো ছেলে আছে। তুই বললে আমি এক্ষুনি তার সাথে কথা বলতে পারি। মিনু মাসি, আমার স্বামী মারা গেছে, তাতে আমার কোনো আফসোস নেই, কিন্তু আমি আমার মেয়েকে ছেড়ে কোথাও যেতে পারবো না। ঠাম্মি, আমি তোমাদের সব কথাই শুনেছি। তুমি ওই ছেলেটার সাথে কথা বলো। আমার মা বিয়ে করবে, আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার মায়ের বিয়ে দিব। তুই এসব কি বলছিস রে মা? মা, আমি চাই তুমি সবসময় ভালো থাকো।
সম্মানের সহিত থাকো। আর আমি একজন নতুন বাবা পাই, তাই তুমি আর বিয়েতে একদম অমত করো না মা। ঠিক আছে রে মা, তুই যখন এত করে বলছিস তখন আমি বিয়ে করতে রাজি। তাহলে আমিও সব বন্দোবস্ত করে ফেলি। মিনু সেখান থেকে রকি নামের একটা ছেলের বাড়িতে যায় আর তার সাথে মুন্নির বিয়ে ঠিক করে। টুকি দাঁড়িয়ে থেকে তার নতুন বাবার সাথে তার মায়ের বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর রকি মুন্নিকে তার বাড়িতে যাওয়ার কথা বলে। টুকি, তোদের এই বাড়িটা তো ফাঁকাই পড়ে থাকবে, তাই আমি ভাবছিলাম কি তুই তোদের এই বাড়িতেই থেকে যা আর আমি মুন্নিকে নিয়ে চলে যাই। আমি আমার মেয়েকে রেখে কোথাও যাব না। যদি তুমি আমাকে নিয়ে যেতে চাও তাহলে আমার মেয়েকেও আমার সাথে নিয়ে যেতে হবে। রকি বিপদে পড়ে মুন্নির সাথে টুকিকেও তার বাড়িতে নিয়ে যায়। বিয়ের প্রথম কদিন বেশ ভালোই কাটছিল, কিন্তু এরপর একদিন টুকি, তুই আমার ঘরে কেন এসেছিস? তোকে দেখলে আমার ভীষণ রাগ হয়। তুই বেরিয়ে যা বলছি এখান থেকে। মুন্নি এসে রকির সব কথাই শুনে ফেলে আর বলে, রকি, অনেক ভালো বলেছো তুমি। আমি শুধুমাত্র আমার মেয়ের ইচ্ছে পূরণের জন্য তোমাকে বিয়ে করেছিলাম, আর তুমি কিনা আমার সেই মেয়ের সাথে এমন আচরণ করছো। বেশ ভালোই করেছো। মা টুকি, আয়, তুই আমার কাছে আয়। আমরা এক্ষুনি এখান থেকে চলে যাব, এখানে আর এক মুহূর্তও না। না মানে মুন্নি, তুমি যেও না, আমার সাথেই থেকে যাও না গো। মুন্নি রকির কোনো কথা না শুনে টুকিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে টোনার বাড়িতে চলে আসে আর নিজের সৎ মেয়েকে নিয়ে অনেক সুখী দিন কাটাতে থাকে।